আজকে আমরা জম্বি ডিটেকটিভের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। মুইয়াং তার অফিসে ঢুকে কিছু সময়ের জন্য যেন থমকে যায়। পুরো অফিস কে যেন তছনছ করে গিয়েছে, কেউ যেন কিছু খুঁজছিল। মুইয়াং তার সব জিনিসপত্র চেক করতে থাকে, সব কিছুই রয়েছে, শুধু তার লাইটারটি ছাড়া। মুইয়ান বুঝতে পারে লাইটারটি আর কেউ নয়, হায়ুন চেলি নিয়েছে। সে হায়ুন চেলের সাথে দেখা করে তার অতীত সম্পর্কে জানতে চায়। হায়ুন চেল জানায় মুইয়াং এই সোইকে কিডন্যাপ করে মার্ডার করেছিল। মুইয়ানের মন মানতে চায় না, সে কখনো একটি শিশুকে হত্যা করতে পারে না। হয়তো এজন্যেই শাস্তি হিসেবে সে এক জম্বিতে পরিণত হয়েছে। অফিসে এসে মুইয়ান ড্রিল মেশিন দিয়ে সুইসাইডের চেষ্টা করে, কিন্তু মাথায় আঘাত করার ঠিক আগের মুহূর্তে ড্রিল মেশিনটি নষ্ট হয়ে যায়। মেশিনটি ঠিক করার চেষ্টা করতে গিয়ে এবার সে ইলেকট্রিক শক খায়। অপরদিকে সানজি সোয়ের বাবার সাথে দেখা করতে যায়। সেখানে সোয়ের একটি ছবিতে সানজি একটি হাত ঘড়ি দেখতে পায়, যেটি হুবহু মুইয়াংয়ের হাত ঘড়ির মতো। সে জানতে পারে মুইয়াং সোয়ের বডিগার্ড ছিল, যাকে সোই অসম্ভব ভালোবাসতো আর বিশ্বাস করত। সানজি দ্রুত মুইয়াংয়ের অফিসে আসে। সে মুইয়াংকে তার অতীতের ব্যাপারে বলতে চায়, কিন্তু অফিসে কাউকে পাওয়া যায় না। মুইয়াং আসলে সে সময় শহর ছেড়ে চলে যাচ্ছিল। হায়ুন চেলের কথা সে ভুলতে পারছিল না। সানজি অফিসে কাউকে দেখতে না পেয়ে সবকিছু চেক করে। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, তবে এবার সানজি হায়ুন চেলের একটি ফটো খুঁজে পায়। সানজির মনে পড়ে যায় মুইয়াং একবার থেকে হায়ুন চেলের ব্যাপারে সাবধান করেছিল। এবার সানজি মুইয়াংকে মেসেজ করে জানায় যে সে হায়ুন চেলের বাসায় যাচ্ছে সার্চ করতে। মুইয়াং সানজিকে বারণ করতে চায়, কিন্তু সে নেটওয়ার্ক পায় না। সানজি বিপদে পড়তে পারে এই ভেবে মুইয়াং আবার শহরে ফিরে আসে। হায়ুন চেল এবং তার স্ত্রী চিন্তিত হয়ে পড়ে যখন তারা শুনতে পায় কেউ তাদের দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখা যায় সানজি দাঁড়িয়ে আছে। সানজি তাদের সাথে সোয়ের কেসের ব্যাপারে কথা বলতে চায়। সে জানায় তার কাছে সেদিনের রাতের একটি ভিডিও ফুটেজ আছে। যেহেতু হায়ুন চেল সেদিনের ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী, তাই সে তার সাথে বসে ভিডিওটি দেখতে চায়। আসলে সানজি মনে মনে জানতো হায়ুন চেলই আসল কালপ্রিট, তাই সে যখন আয়নাতে দেখতে পায় হায়ুন চেল তাকে মারার জন্য হাতুড়ি হাতে নিচ্ছে, তখন সে হায়ুন চেলের উপর গরম চা ছুঁড়ে মারে। হায়ুন চেলের বাসারই আরেকটি রুমে এসে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। সে রুমে হায়ুন চেলের মা এবং স্ত্রীও ছিলেন। তারা তো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে বাইরে। সানজি হায়ুন চেলের স্ত্রীকে অনুরোধ করে পুলিশকে ফোন করার জন্য, কারণ তার হাজবেন্ড একজন খুনি। সানজি দরজার লক শক্ত করে টেনে ধরে রাখে। এমন সময় পিছন থেকে হায়ুন চেলের স্ত্রী একটি পাথর দিয়ে সানজির মাথায় আঘাত করে। তার মানে এই ক্রাইমে তার স্ত্রীও পার্টনার ছিল। জ্ঞান ফিরে আসলে হায়ুন চেল সানজিকে বলতে থাকে কিভাবে তারা দুজনে মিলে সোয়ের মার্ডার করেছে। সানজি একই সাথে দুঃখী আবার রাগান্বিত হয়ে পড়ে। হায়ুন চেল তার স্ত্রীকে সানজিকে মারার দায়িত্ব দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার স্ত্রী ছুরি নিয়ে এগিয়ে আসে। সানজিকে লক্ষ্য করে ছুরি তুলতেই সানজি ছোট ছুরি দিয়ে নিজের বাঁধন কেটে জায়গা থেকে সরে যায়। হায়ুন চেলের স্ত্রী আবার সানজিকে অ্যাটাক করে, কিন্তু এবার সানজি তার উপর স্প্রে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। হায়ুন চেলের স্ত্রীও তার পেছনে দৌড়াতে থাকে। ঠিক সেই সময়ে মুইয়াং সানজিকে টেনে নেয় এবং তারা দুজনেই আড়ালে লুকিয়ে পড়ে। মুইয়াং সানজি থেকে জানতে পারে সে ছিল সোয়ের বডিগার্ড এবং সোয়ের আসল মার্ডারার হলো হায়ুন চেল। মুইয়াং যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে মানতেই পারছিল না তার হাতে কোনো শিশুর মৃত্যু হয়েছে। সানজি হঠাৎ করেই অজ্ঞান হয়ে মুইয়াংয়ের গায়ে হেলে পড়ে। অপরদিকে দেখা যায় হায়ুন চেল তার পুরো ফ্যামিলি নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু হায়ুন চেলের স্ত্রী কিছু আনতে আবার বাড়ির ভিতর যায়। এমন সময় পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে। তারা হায়ুন চেলের স্ত্রীকে ধরে নিয়ে যায়। দূর থেকে হায়ুন চেল এসব দেখতে থাকে। সে প্রতিজ্ঞা করে মুইয়াং এবং সানজিকে শাস্তি পেতেই হবে। মুইয়াং এখনো বিশ্বাস করে হায়ুন চেলের পক্ষ থেকেও কোনো বক্তব্য থাকতে পারে। মুইয়াং হায়ুন চেলকে ফোন করে এবং তার সাথে দেখা করতে রাজি হয়, কিন্তু গাড়ির ভিতর হায়ুন চেলকে দেখা যায় না। ভেতরে একটি গিফট মুইয়াং এর চোখে পড়ে। দূর থেকে হায়ুন চেল মুইয়াংকে জানায় এই গিফটের মধ্যেই রয়েছে মুইয়াং এর অতীতের সবকিছু।
মুয়াং গাড়ির দরজা খুলতেই বিশাল এক ব্লাস্ট হয়। প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে ভেবে হায়ঞ্চেল সেখান থেকে চলে যায়, কিন্তু মুয়াং এর কোনো ক্ষতিই হয় না, সে তো জম্বি। তবে এবার মুয়াং এর সব মনে পড়ে যায় সেদিন ক্রিসমাসের রাতে কি হয়েছিল। মুয়াং ছিল সোইয়ের বডিগার্ড। যেদিন সোই কিডন্যাপড হয় সেদিন মুয়াং একটি লাইটার খুঁজে পায়। সে লাইটারের সূত্র ধরে সে হায়ঞ্চেলের বাসায় পৌঁছে। সেখানে গিয়ে দেখতে পায় সোইকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মুয়াং যেই সোইয়ের বাঁধন খুলতে যাবে, পেছন থেকে হায়ঞ্চেল তার মাথায় আঘাত করে, সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার বডিকে জঙ্গলে নিয়ে শুট করা হয়। সবকিছু মনে করার পর মুয়াং এর ক্ষোভ আরো বেড়ে যায়। সে এবার জঙ্গলের ভেতরে একটি ছোট ঘরে পৌঁছে যায়, যেখানে হায়ঞ্চেল তার মায়ের সাথে লুকিয়েছিল। মুয়াংকে বেঁচে থাকতে দেখে হায়ঞ্চেলের বিশ্বাসই হচ্ছিল না। মুয়াং প্রথমেই হায়ঞ্চেলের মুখে সজোরে ঘুষি মারে, তাকে এক পাশে ছুঁড়ে ফেলে দেয়। মুখে বারবার ঘুষি মেরে রক্তাক্ত করে ফেলে, কিন্তু হায়ঞ্চেল যেন এসব এনজয় করছিল, তার হাসি যেন থামছিলই না। মুয়াং জানতে চায় কেন হায়ঞ্চেল সোয়ের মতো একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। হায়ঞ্চেল জানায় যদি সেদিন মুয়াং সোইকে খুঁজতে তাদের বাসায় এসে না পড়তো, তাহলে এতদিনে সোই খুশি খুশি তাদের সাথেই থাকতো। মুয়াং বিশ্বাস করে না এত সামান্য কারণে কেউ কাউকে মারতে পারে। সে আবার হায়ঞ্চেলকে মারার জন্য হাত তুলতেই হায়ঞ্চেল তাকে গুলি করে। হায়ঞ্চেল তার মাকে নিয়ে পালানোর সময় দেখতে পায় মুয়াং আবার উঠে দাঁড়িয়েছে। মুয়াং হায়ঞ্চেলকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসতে হায়ঞ্চেল এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এবার সে মুয়াংয়ের মাথা এম করে। কয়েক মুহূর্তের জন্য মুয়াং চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো মাথায় গুলি করলে সে আর বাঁচবে না। ঠিক তখনই হায়ঞ্চেলের মা মাঝখানে এসে পড়ে, গুলি তার পিঠে লেগে যায়। মুয়াং বুঝতে পারে না কেন তিনি এটা করলেন। বৃদ্ধ মহিলাটি মুয়াংকে তার আসল নাম মিনহো বলে ডেকে ওঠে। এবার মুয়াংয়ের তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা যখন তাকে ঘুম থেকে প্রতিদিন ডেকে তুলতো, এই বৃদ্ধাই তার মা, তার আসল মা, যাকে সে এতদিন খুঁজে বেড়াচ্ছিল। কান্নায় ভেঙে পড়ে মুয়াং। অসম্ভব রাগে মুয়াং হায়ঞ্চেলের উপর হামলে পড়ে। মুয়াংয়ের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে সবাই আসে। মুয়াংকে দেখে মনে হচ্ছিল জম্বি হওয়া সত্ত্বেও সে খুব দুঃখ পাচ্ছিল। শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার পর সানজি আর মুয়াং একসাথে বসেছিল। সানজি জানতে চায় মুয়াং হায়ঞ্চেলকে খেয়ে ফেলেছে কিনা, কিন্তু মুয়াং কোনো উত্তর দেয় না। সে সানজিকে বলে কাল থেকে আর ডিটেকটিভ অফিসে না আসতে। নিজের অতীত জানার পর মুয়াং আর ডিটেকটিভ মুয়াংয়ের জীবনযাপন করতে চায় না। সে সব কিছুই অফিসে রেখে যায়, টাকা, ফোন, সব কিছুই। গুড বাই টু মুয়াং। অপরদিকে দেখা যায় সানজি কোনো রকমেই মুয়াংয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। সে ডিটেকটিভ চাকে ফোন করে, জানতে পারে হায়ঞ্চেলের বডি জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছে। সানজি তখন আবার জানতে চায় হায়ঞ্চেলের বডি কেউ খেয়েছিল কিনা। এমন অদ্ভুত প্রশ্নে ডিটেকটিভ চা অবাক হলেও জানায় তাকে শুট করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সানজি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে মনে মনে জানতো মুয়াং কখনোই মানুষের মাংস খাবে না, কিন্তু সে বুঝতে পারছিল না কেন মুয়াং সবকিছু ছাড়তে চাইছে। মুয়াং তার কসমেটিক্স এবং ফ্রিজে রাখা চিকেনের প্যাকেট ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্যহীনভাবে হাঁটার সময় মুয়াংয়ের চোখ পড়ে যায় চিকেনের উপর। তখন তার সানজির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। মুখে প্রকাশ না করলেও মনে মনে সেও সানজিকে মিস করতে থাকে। টাকা না থাকায় মুয়াং খাবার কিনতে পারে না, ফলে মানুষের স্মেল সে আর এড়াতে পারে না। সে ক্ষুধা মেটানোর জন্য পিঁপড়ে খেতে শুরু করে, কিন্তু যত সময় যেতে থাকে তার ক্ষুধা আরো বাড়তে থাকে। তার চোখ লাল হয়ে যায়। সে পাগলের মতো আবর্জনার মধ্যে খাবার খুঁজতে থাকে। হঠাৎ সে মানুষের গন্ধ পায়। মুয়াং যেন এখন পুরোপুরি এক জম্বি, কিন্তু মানুষটিকে ধরার আগেই অতিরিক্ত ক্ষুধায় সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে দেখা যায় সে তার অফিসে শুয়ে আছে, আর তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে চিকেন বোন। সে কিছুই মনে করতে পারে না। মনে মনে চিন্তিত হয়ে পড়ে, কারো ক্ষতি করেনি তো। দরজায় অনেক আঁচড়ের দাগ, তালাও ভাঙা। এ সময় সানজিকে ছুটে আসতে দেখা যায়।
মুয়াং সানজির সাহায্য চায় নিজেকে কন্ট্রোল করার জন্য। সানজি এ ব্যাপারে কিছু গবেষণা করে, এরপর কিছু কৌশল খাটিয়ে দেখে, যেমন মুয়াং এর সামনে চিকেন রাখা, কিন্তু সে তা খেতে পারবে না। সানজি 3 দিন যাবৎ মুয়াংকে অভুক্ত অবস্থায় বেঁধে রাখে, একটি ক্যামেরা লাগিয়ে দেয় বোঝার জন্য এই অবস্থায় মুয়াং কি করবে। 38 ঘন্টা পর মুয়াং কন্ট্রোল হারিয়ে ফেলে। সে হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে। মুয়াং যেন পশুতে পরিণত হয়। ভুলবশত সানজি ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই সে আড়াল থেকে মুয়াংকে দেখতে থাকে। মুয়াং ততক্ষণে হাতের বাঁধন খুলে ফেলেছে, সামনে রাখা সব মাংস শেষ করে এখন সে আরো মাংস চায়। এমন সময় সে সানজির গায়ের গন্ধ পায়। সে ধীরে ধীরে সানজির দিকে এগোতে থাকে। দরজার তালা আগেই ভাঙা থাকার কারণে সানজি দরজাও বন্ধ করতে পারে না। সানজি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই মুয়াং তাকে ধরে ফেলে। ঘাড়ে কামড়ে দেবার মুহূর্তে সানজি একটি ফ্রাইং প্যান দিয়ে মুয়াংকে সজোরে মাথায় আঘাত করে। মুয়াং আবার জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে জ্ঞান আসতেই মুয়াং জানতে চায় আগের দিন রাতে কি ঘটেছিল। সানজি জানায় মুয়াং কিভাবে আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। অবশ্যই সমাধানও সে পেয়ে গিয়েছে, ফ্রাইং প্যান। এটা দিয়ে মুয়াং এর মাথায় মারলেই সব ঠিক হয়ে যাবে। এই প্রথম সানজি মুয়াংকে কোনো রকম মেকআপ ছাড়া দেখছিল। এতে যেন তার ভালো লাগা আরো বেড়ে যায়। সানজি মুয়াংকে পরামর্শ দেয় যতটা সম্ভব অফিসে থাকার, এতে তার হাতে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। মুয়াং আবার আসল মুয়াং এর পরিচয় ধারণ করে। বিনিময়ে সে আসল মুয়াং এর জন্য কিছু করতে চায়, কারণ সে দেখেছিল আসল মুয়াংকে কেউ হত্যা করেছিল, কিন্তু তার কোনো পরিবার না থাকায় কেউ এখন পর্যন্ত খোঁজ করেনি। মুয়াং আসল মুয়াং এর হত্যাকারীকে খুঁজে বের করতে চায়। অপরদিকে দেখা যায় পং শিক নামের একজন অপরাধী জেল থেকে বের হয়ে মুয়াং এর এজেন্সিতে ফোন করে। পাহাড়ে অবৈধ ওষুধ ফেলার কারণে তার সাজা হয়েছিল। ফোন কল থেকে সে জানতে পারে মুয়াং এর জায়গায় অন্য কেউ মুয়াং সেজে বসে রয়েছে। মুয়াং এর পাশের বিল্ডিং এ থাকতো আরেকজন ডিটেকটিভ সানরক এবং তার অ্যাসিস্ট্যান্ট ওয়াং। পং শিক তাদেরকে মুয়াংকে ফলো করতে বলে। মুয়াং এবং সানজি আসল মুয়াং এর ব্যাপারে খোঁজ করতে থাকে। মুয়াং সানজিকে একটি সেলুনের রিসিপ্ট দেখায়। সেলুনে গিয়ে তারা জানতে পারে পাশের শপে ডক্টর নো নামের একজন পশু চিকিৎসক রয়েছে। সে রাস্তার পশুদের ধরে আনে আর তাদের উপর বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায়। এবার তারা সেখানে যায়। দোকানে মুয়াং ডক্টর নো এর ছবি দেখেই চিনতে পারে এই সেই খুনি যাকে সে দেখেছিল। সেই সাথে আমরা দর্শকরাও চিনতে পারি এই খুনি আর জেল ফেরত আসামি পং শিক একই ব্যক্তি। সানরক এবং ওয়াং মুয়াংদের ফলো করতে থাকে। তাদের একটি ভিডিও পং শিককে দেখায়। পং শিক মুয়াং এবং সানজিকে অপহরণের প্ল্যান বানায়। সানরক মুয়াং এর জন্য অফিসের দরজার সামনে ইলেকট্রিক ফাঁদ পাতে। এরপর দূরবীন দিয়ে লক্ষ্য করতে থাকে, কিন্তু সেই ফাঁদে মুয়াং এর কিছুই হয় না, যেহেতু ফিজিক্যাল পেইন তাকে এফেক্ট করে না, বরং মুয়াং এর পায়ে লেগে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়ে যায়। সারা শহরের আলো চলে যায়। সানরক এবং ওয়াং মুয়াংকে দেখতে আসে। তাদের ধারণা ছিল নিশ্চয়ই মুয়াং ইলেকট্রিক শকের কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে ঢুকতেই সানরক দেখতে পায় মুয়াং চেয়ারে বসে রয়েছে। তার পায়ে বাঁধা ইলেকট্রিক কেবল দিয়ে ইলেকট্রিসিটি তার শরীরের মধ্যে চলাচল করছে, কিন্তু চুল খাড়া হওয়া ছাড়া মুয়াং এর আর কিছুই হয়নি। চিৎকার করে ওঠে সানরক। ওয়াংকে সাথে নিয়ে সে মেঝেতে পড়ে যায়, কিন্তু সানরক হাল ছাড়ে না। এবার সে 1 ডজন লোক পাঠায় মুয়াংকে অপহরণ করতে, কিন্তু মুয়াং তাদের এমন বেধড়ক পেটাতে থাকে যে সানরক আর সহ্য করতে পারে না। সে নিজেই যায় এবার মুয়াং এর সাথে ফাইট করতে। দুজনের মধ্যে জম্পেশ ফাইট হতে থাকে, কিন্তু মুয়াং এর মধ্যে আবার জম্বি ক্ষুধা জেগে ওঠে। সানরকের শরীর তাকে সেলফ কন্ট্রোল ভুলিয়ে দেয়। মুয়াং সানরককে কামড় দেওয়ার চেষ্টা করে। সানরক ভয় পেয়ে যায়। সে একটি মেটালের টুকরা মুয়াং এর হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেয়, কিন্তু মুয়াং এর তো কিছু হওয়ার কথা নয়। সানরক নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, এ কেমন মানুষ। মুয়াং নিজেকে কন্ট্রোল করার জন্য অফিস থেকে দৌড়ে বের হয়ে যায়।
সানজিও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি ফ্রাই প্যান ছুঁড়ে মারে মুইয়াংকে লক্ষ্য করে। প্যানটি বরাবর গিয়ে মুইয়াংয়ের মাথায় আঘাত করে। মুইয়াং জ্ঞান হারিয়ে ফেলে। সানজি তাকে অফিসে নিয়ে আসে। পরের দিন সানরক পংশিককে তার টাকা ফেরত দিতে আসে। সে জানায় মুইয়াং কোনো মানুষ নয়, সে একটা মনস্টার। বুকে আঘাত পাওয়া সত্ত্বেও সে নিজের পায়ে দাঁড়িয়েছিল। মেটালের অংশটিও সানরক নিয়ে এসেছিল সাথে করে। পংশিক বুঝতে পারে সানরক কি বলতে চাইছে। সে এবার মেটালে লেগে থাকা মুইয়াংয়ের ডিএনএ টেস্ট করে। পংশিক একটি খরগোশে সেই ডিএনএ পুশ করে এবং দেখতে পায় খরগোশটি জম্বিতে পরিণত হয়েছে। সানরক আবার আসে পংশিকের কাছে। সে জানায় আজ সকালে মুইয়াং এবং সানজি আসে তার কাছে পংশিকের খোঁজ করতে। পংশিকের বাসায় কেউ এসেছে, তাই সে দরজা খুলতে চলে যায়। এমন সময় সানরক ঘরের ভেতর কোনো প্রাণীর শব্দ পায়। সানরকের ডিটেকটিভ মন নিজেকে আটকাতে পারে না। অ্যাসিস্ট্যান্ট ওয়াং এর বারণ সত্ত্বেও সে দেখতে চলে যায় কে এমন অদ্ভুত শব্দ করছে। খুঁজতে খুঁজতে ফ্রিজের পেছনে তারা একটি সিক্রেট দরজা খুঁজে পায়। কোনো কিছু চিন্তা না করে তারা সেখানে ঢুকে পড়ে। দেখতে পায় এটি একটি বিশাল অ্যানিমাল ল্যাব। বিভিন্ন রকম প্রাণী খাঁচায় বন্ধ করা রয়েছে। তার মধ্যে একটি বড় খাঁচায় কাপড়ের ঢাকনা দেওয়া রয়েছে। সেটি সরাতেই সানরক জ্ঞান হারিয়ে ফেলে, কারণ সেখানে বন্দি ছিল একটি জম্বি। পংশিক পিছন থেকে সবকিছু খেয়াল করতে থাকে। মুইয়াং তার অফিসে বসে পংশিকের ব্যাপারে ভাবছিল। এমন সময় কেউ একজন দরজায় নক করে। দরজা খুললে দেখা যায় পংশিক মুখে গ্যাস মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে। একটি ছোট বোতল থেকে সবুজ রঙের পদার্থ মেঝেতে ঢেলে দেয়। মুইয়াং নিঃশ্বাস নিতেই জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর নো তথা পংশিক তাকে নিজের ল্যাবে নিয়ে আসে। মুইয়াংয়ের শরীর থেকে কিছু ব্লাড বের করে তাকে শক্ত করে টেবিলের সাথে বেঁধে রাখে। তার এক্সপেরিমেন্ট চলতে থাকে। মুইয়াং জানতে চায় কেন সে এমন বিপজ্জনক এক্সপেরিমেন্ট করছে। পংশিক জানায় তার স্ত্রী মারা যাওয়ার পর সে খুব একা হয়ে পড়ে। সে চায় তার স্ত্রী আবার তার জীবনে ফিরে আসুক। তাকে আবার জীবন দেওয়ার জন্যই তার এত পরীক্ষা নিরীক্ষা। তার স্ত্রী জীবন ফিরে পেয়েছে সত্যি, কিন্তু সে জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে রয়েছে। পংশিকের স্ত্রী একজন জম্বির মতো বেঁচে রয়েছে। পংশিক হতাশ হলেও তার চেষ্টা চলতে থাকে। সে রাস্তা থেকে প্রাণীদের তুলে এনে এক্সপেরিমেন্ট চালিয়ে যায়। শুধু তাই নয়, কিছু মানুষও তার হাতে খুন হয়। এমনই কিছু হারিয়ে যাওয়া মানুষের তদন্ত করতে গিয়ে আসল মুইয়াং পংশিককে খুঁজে পায়। তাছাড়া পংশিক তার এক্সপেরিমেন্টের কারণে তৈরি হওয়া বিপজ্জনক কেমিক্যালগুলো পাহাড়ে ঢালতো, যা আসল মুইয়াং দেখে ফেলে। এজন্য পংশিক আসল মুইয়াংকে খুন করে। এই কেমিক্যাল কোনোভাবে মুইয়াংয়ের সংস্পর্শে এসে মুইয়াংও জম্বি হয়ে যায়। পংশিক এখনো মানতে নারাজ তার স্ত্রী আর ফিরে আসবে না। সানজি অফিসে এসে মুইয়াংকে খুঁজে পায় না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন সকালে মুইয়াং আর সানজি একে অপরকে ট্র্যাক করার জন্য একটি ট্র্যাকিং অ্যাপ তাদের ফোনে ইনস্টল করেছিল। ট্র্যাকিং করে সানজি দেখতে পায় মুইয়াং এর লোকেশন পংশিকের শপের ঠিকানায় দেখা যাচ্ছে, কিন্তু শপ বাইরে থেকে ক্লোজ ছিল। পরে সানজি ইলেকট্রিসিটি রিডিং মেশিন থেকে বুঝতে পারে ভেতরে কেউ রয়েছে। সানজির সন্দেহ বাড়তে থাকে। যখন পংশিক বের হয়ে যায় তখন সে শপে ঢুকে পড়ে। সানজি সিক্রেট দরজা ধরে ল্যাবে নেমে আসে। নিচে নেমে এসে চিৎকার করে ওঠে যখন দেখতে পায় পংশিকের মৃত স্ত্রী টেবিলের উপর শুয়ে আছে। সানজি প্রথমে সানরক এবং ওয়াং এর বাঁধন খুলে দেয়। এরপর সে মুইয়াং এর বাঁধন খুলতে থাকে। এ সময় পংশিকের মৃত স্ত্রী জেগে যায়। সে সানজিকে পেছন থেকে কামড় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে মুইয়াং সানজিকে টেনে নেয়। মুইয়াং পংশিকের স্ত্রীর সাথে জম্বির ভাষায় কথা বলে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পংশিক সেখানে এসে পড়ে। পংশিক এবং মুয়াং এর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন ভুলবশত মুয়াং পংশিকের স্ত্রীকে মাথায় শুট করে। পংশিক স্ত্রীকে হারিয়ে শুধুই কাঁদতে থাকে। কিছু সময় পর পুলিশ আসে। তারা পংশিককে ধরে নিয়ে যায়। যেন মনে হচ্ছিল সবকিছু শেষ হলো, কিন্তু তা না। রাস্তার মাঝখানে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। পংশিক পালিয়ে যায়।
তবে তার আগে পংশিক মেডিসিনের সাহায্যে নিজেও জম্বিতে পরিণত হয়। এতে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। এবার তারা একটি স্ট্রং প্ল্যানিং করে পংশিককে ধরার জন্য। তারা জানতো পংশিক নিশ্চয়ই লাশ ঘরে আসবে তার স্ত্রীর লাশ নিয়ে যেতে, তাই সে আসার আগেই তারা পংশিকের স্ত্রীর লাশ চুরি করে। কিন্তু পংশিক সানজিকে ধরে ফেলে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সে মুইয়াংকে ফোন করে সানজিকে বাঁচাতে বলে। মুইয়াং পংশিকের দেওয়া ঠিকানাতে যায়। মুখোমুখি হয় তারা দুজন। পংশিক মুইয়াংকে পাখির পালকের মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। পংশিক সানজিকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। এমন সময় ডিটেকটিভ যা পিছন থেকে পংশিকের দিকে পিস্তল তাক করে, কিন্তু পংশিক পাত্তাই দেয় না। যা গুলি করতে থাকে। পংশিক চাকে গাড়ির গায়ে আছড়ে ফেলে, এতে তার পিস্তলটি পড়ে যায়। সানজি দেখতে পেয়ে পিস্তলটি মুইয়াংয়ের দিকে ঠেলে দেয়। মুইয়াং ড্রাইভ দিয়ে পিস্তলটি তুলে নেয়। এতেও পংশিক ভয় পায় না। সে জানতো মুইয়াং অনেক নরম হৃদয়ের, গুলি করা তার পক্ষে সম্ভব নয়। অবশ্য মুইয়াংয়ের তো অন্য প্ল্যান ছিল। তখন এই সানরোক এবং ওয়াং সেখানে এসে পড়ে। তারা গ্যাস মাস্ক ছুড়ে দিলে সানজি আর মুইয়াং সেটি পরে নেয়। এবার তারা কেমিক্যাল স্প্রে করে পংশিককে বেহুশ করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরই পংশিক জেগে যায়। সে সানরককে ধরে ফেলে। মুইয়াং পংশিককে ওয়ার্নিং দেয়, যদি সে সানরকের ক্ষতি করে তাহলে সে মাথায় গুলি চালাবে। কিন্তু পংশিক শুনে না। মুইয়াং গুলি চালাতে বাধ্য হয়। গুলি চালানোর পর মুইয়াং খুব দুঃখী হয়ে পড়ে, কারণ তার মনে মনে আশা ছিল পংশিক তার মেডিসিন দিয়ে আবার হয়তো মুইয়াংকে মানুষে পরিণত করতে পারত। মুইয়াং সিদ্ধান্ত নেয় সে এই শহর ছেড়ে চলে যাবে। সবাই তার সিদ্ধান্তকে মেনে নেয় এবং মুইয়াংকে শেষ আলিঙ্গন দেয়। সানজি মুইয়াংয়ের ডিটেকটিভ এজেন্সি চালিয়ে যেতে থাকে। 1 বছর পর সানজির কাছে হ্যালোইন পার্টির একটি ইনভাইটেশন কার্ড আসে। পার্টিতে সানজি মনে মনে মুইয়াংকেই খুঁজতে থাকে। তার চেহারা খুশিতে ঝলমল করে ওঠে যখন সে মুইয়াংকে দেখতে পায়। তারা দুজনে কথা বলছিল, এমন সময় পার্টিতে কেউ চিৎকার করে ওঠে। দেখা যায় পার্টিতে কেউ একজন খুন হয়েছে। মুইয়াং এবং সানজি নতুন মার্ডার কেসের তদন্তে লেগে পড়ে। এখানে এই কাহিনী শেষ হয়।